মা এসে হালকা করে মালিশ করে দিল বুকে। খুব আরাম। হাতের ফোলা জায়গাটা কিভাবে যেন আর ব্যথা করছে না। নড়াচড়া করতে গেলে লাগছে, এমনি শুয়ে থাকলেও লাগছে। খালি মায়ের কোলে মাথা দিলে, মা মাথায় হাত বুলিয়ে দিলে তবেই যেন ব্যথাটা বেশ কিছুটা কমে যাচ্ছে। দেওয়ালে হেলান দিয়ে বসেছিল খানিকক্ষণ। মা খাইয়ে দিয়েছে পান্তা। মিড ডে মিলের থেকে অনেক অনেক ভালো। মাঝখানে জেদ ধরায় এক দুগাল মাও খেয়েছে। তারপর শুয়ে পড়তেই ঘুমে চোখ জুড়িয়ে এসেছে কেমন যেন। মা বুকে হাত বুলিয়ে দিচ্ছে। থেকে থেকে কেমন যেন ব্যথা করে উঠছে জায়গাটায়। সঙ্গে সঙ্গেই মা বলে উঠছে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। অপু খুব চেষ্টা করছে চোখ খুলে মায়ের দিকে তাকানোর, কিন্তু কিছুতেই যেন চোখ খুলতে পারছে না। মায়ের গলার স্বরটা কেমন যেন আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে যেন খুব অস্পষ্ট হয়ে যাচ্ছে কথাগুলো। একটু যেন অস্থির হয়ে গেল অপু। চারপাশে অন্য অনেক শোরগোল শুনতে পাচ্ছে, অনেক লোকের কথা শুনতে পাচ্ছে। ঠিক করে কিছুই ঠাহর করতে পারছে না যে কোথায় আছে ও। অস্ফুটে বলে উঠল, মা। কিছুক্ষণ সব কিছু চুপ। বাইরে গাড়ি ঘোড়ার আওয়াজ শুনে অপু বুঝতে পারল যে ও জেগে আছে, শুয়ে আছে। উঠে বসতে গিয়ে বুকে একটা বেশ ব্যথা অনুভব করল। আস্তে আস্তে চোখ খুলতেই দেখল একটা ক্লাব ঘরে শুয়ে আছে ও। মাথার কাছে বাবা বসে আছে চিন্তিত মুখ নিয়ে। বিছানার চারপাশে রিজুদা, সুকান্তদা, বাকিরা সবাই যেন কথা থামিয়ে ওর দিকে তাকিয়ে আছে। কিছু একটার জন্য অপেক্ষা করছে যেন তারা। অপু উঠে বসার চেষ্টা করল। বাবা ঘাড়ে একটা হাত রাখায় বাবার দিকে তাকালো অপু। বাবা বলল, শুয়ে থাক বাবা, শো শো, এখন ওঠার চেষ্টা করিস না। বেশি জোরে দম নিতে গেলে বুকে কেমন যেন লাগছে অপুর। দেখে খালি গায়ে শুয়ে আছে। বুকে বেশ কয়েকটা দাগ, কালো কালো হয়ে আছে, আর জায়গাটা বেশ অনেকটা খুলে আছে। হাত না দিয়েই বুঝতে পারছে ও। বাবা ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এখনো হয়তো বুঝতে পারছে না যে অপু হঠাৎ মা বলে উঠল কেন। বাবার দিকে কিছুক্ষণ তাকাতেই অপুর চোখ দুটো কেমন যেন চিকচিক করে উঠল। মায়ের কথা মনে পড়েছে খুব। ছেলের চোখ থেকে চোখ সরিয়ে নিল নবীন বিশ্বাস। সুকান্তকে ডেকে কানে কানে কি যেন বলল। বাবা, আস্তে আস্তে বলল অপু। বল। একটু ঝুঁকে জিজ্ঞেস করলো বাবা। পরীক্ষা? সেই নিয়ে পরে ভাবলেও চলবে বাবা। বাবা অপুকে থামিয়ে বলে উঠল, এখন একটু শুয়ে থাক, নিজদা আসছে, কালকের মধ্যে পৌঁছে যাবে। কিন্তু খেলা? প্রশ্নটা করেই অপু বুঝেছে যে এটা ঠিক হয়নি। ছেলের দিকে যেই চাহনি দিয়ে তাকিয়েছে নবীন, খুব চেষ্টা করেছে সেখানে রাগের পরিমাণটা একটু কম রাখতে, কিন্তু অপুর মুখ থেকে মনে হলো সেই চেষ্টায় খুব একটা সফল হয়নি। মাথায় তখন অনেক কিছু চলছে। বাড়ি ফেরার পর একটা বিশাল ঝড় পোহাতে হবে তাকে, সেটা নবীন ভালো করেই জানে। অপুটার হয়তো এবার খেলা সত্যি বন্ধ করে দেবে অনি। কে জানে কি করবে। ছেলেটা মাথা গরম হয়ে গেলে কি বলে কি করে কিছু ঠিক থাকে না। একটু আগেই, এই তো জাস্ট 1-1.5 ঘন্টা আগেই ছেলের খেলা দেখে নিয়ে সব কিছু নিয়ে কি ভীষণ উত্তেজিত ছিল নবীন। অপুর চোখে মুখে উত্তেজনা স্পষ্ট ছাপ যেন ছোঁয়াচে রোগের মতো ওকে ধরে ফেলেছিল। কিন্তু এখন মনে হচ্ছে সেই সব কিছুই ভীষণ অমূলক। বোকামো, পাগলামি, উন্মাদনা, এসব ছাড়া আর কিচ্ছু নয়। বাড়ির অবস্থাটা নবীন ভালো করেই জানে। একটা পরীক্ষা অপু দিতে না পারা মানে খালি একটা পরীক্ষা মিস নয়, আরও একটা গোটা বছরের জন্য বসে যাওয়া। সেই একটা বছরের মধ্যে তাদের মাথার ওপর ছাদ থাকবে কিনা সেইটাই তো ঠিক করে জানে না কেউ। কাকা! রিজুদার ডাকে কেমন চমকে উঠল বাবা। অপু চোখ খুলে দেখে নিজদা দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে ওর দিকে, মুখ গম্ভীর। রাগটা বোধহয়
কিঞ্চিত কম। বলল, কি অবস্থা? অপু কিছু বলার আগেই বাবা বলল, ওই আর কি, ঠিকই আছে। হাঁটতে পারবে হয়তো, কিন্তু ওই ধরে ধরে নিয়ে যেতে হবে। খুব একটা কথা বাড়ালো না মিজদা। সবাই যে যার নিজের কাজে লেগে পড়ল। খেতে চলে গেল বেশ কিছুজন। মেজদা কাল ভোরের ট্রেনের টিকিট কেটে রেখেছে। তাড়াতাড়ি খেয়ে একটু ঘুমিয়ে নিতে পারলে ভালো হয় অপুর জন্য। অবশ্য মাথায় হাজার একটা চিন্তা আর অনুভূতি এমনভাবে জড়িয়ে পেঁচিয়ে গেছে যে আদৌ ঘুম আসবে কিনা ও জানে না। রিজুদা সুকান্তদা থেকে গেল। বাবাও বসে থাকলো মাথার কাছে। খুব আস্তে আস্তে অপু উঠে বসেছে। হেলান দিয়ে আছে এখন। বেশি তাড়াহুড়ো করে যে মুভ করতে পারবে না সেটা বুঝতেই পারছে। একবার মাথা ঘোরাতে গিয়ে ওর মনে হলো যেন বুকে কেউ একটা বিশাল চাপ দিচ্ছে। রিজুদা বলল, প্রথমে ভেবেছিলাম যে পাঁজরে লেগেছে বোধহয়, চিরফির ধরলে তখন তো আর দেখতে হতো না। যাকে এই চিন্তাটা মনে হচ্ছে না আর আছে বলে। কিন্তু নবীনের দিকে তাকিয়ে বলল, পৌঁছে একটা এক্স-রে করিয়ে নিও। কিন্তু খারাপই লাগছে, ছেলেটা এত কষ্ট করে। তারপরেই সুকান্তদা বলল, অনির সঙ্গে কথা হয়েছে? নবীন বলল, হয়েছে বলতে ওই আর কি, পুরোটা শুনলো, খুব একটা কিছু বলেনি। কি বা বলবে আর। বলছি আমরা ফিরে গিয়ে একবার। তোমরা এবার একটু ছেড়ে দাও। রিজুদাকে থামিয়ে বলে উঠল বাবা। বাবার এমন কথায় একটু যেন চমকে উঠল অপু। চুপ করে গেছে রিজুদারাও। যা অবস্থা হয়েছে, মানে পরীক্ষায় পাশ করে মাধ্যমিকটা উতরোক, চলছে তো চলছেই বলে মাথাটা হাতে চেপে বসে থাকলো বাবা। অপু কি বলবে বুঝতে পারছে না। চুপ করে বসে থাকলো। কিছুক্ষণ পর একটু খেয়ে শুয়ে পড়ল। ঘুম আসছে না একেবারেই, আর পাশ ফিরতে পারছে না। কোনো দিকে ফিরতে গেলেই বুকটা ভীষণ রকম প্রতিবাদ জানাচ্ছে। সোজা হয়ে শুয়ে ছাদের দিকে তাকিয়ে থাকলো অপু। মনে মনে কেমন যেন কুঁকড়ে গেছে ও। চিন্তা যে হচ্ছিল না তা নয়, কিন্তু এইবার যেন নিজেকে একটু অপরাধীও মনে হচ্ছে ওর। কিন্তু ওর তো কোনো দোষ নেই, নিজে থেকে একেবারেই চাইনি খেলতে আসতে। কিন্তু নিজের মনকে কিছুটা জোর করেই চুপ করিয়ে দিল অপু। সেই ছোটবেলার যখন স্কুলে মার খেয়ে বাড়িতে ফিরেছিল, তখন মা একা হাতেই সামলে দিয়েছিল পুরোটা। বাবা তখন বাইরে গেছিল, দাদারাও অনেক রাত করে ফিরেছিল। মা একাই খাইয়ে মালিশ করে ঘুম পাড়িয়ে দিয়েছিল। এখানে যেন কেমন একা লাগছে অপু। সব কিছু থেকে, চেনা পরিবেশ থেকে একটা দূরে একটা ক্লাব ঘরে অন্ধকারে শুয়ে আছে ও, বুকে ব্যান্ডেজ করা। ভোরবেলা ট্রেনে জানলার ধারে সিটও পেয়েছিল অপু। তখন সবে দিনের আলো ফুটেছে। শীত নামবে এবার ধীরে ধীরে। সেই অন্ধকার কাটাতে একটু সময় লেগেছে যেন। ঠান্ডা হাওয়াটা কেমন যেন ভালোই লাগছে অপুর। এরপর কি হবে বাড়ি গিয়ে সেটাও জানে না। আপাতত মনটা ভালো লাগছে। হাতের মুঠোয় একটা মেডেল ধরে বসে আছে। বেরোনোর সময় সুকান্তদা ধরিয়ে দিয়েছে। বলেছে, 2-1, তুই ম্যান অফ দ্য ম্যাচ, সাবধানে যাস। ফুটবল জিনিসটাই এরকম, অভ্যেস খারাপ করে দেয়।